সরকারি চাকুরিদের প্রতি 5 বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ ও বিধিমালা 1979 এ এটাই বলা আছে, কিন্তু আইনের এই নির্দেশনা মানছে না সরকারি চাকরিজীবীরা। প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে চাকরিরত অবস্থায় সম্পদের পাহাড় গড়লেও তার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে। এতে বেড়েছে দুর্নীতি ও অবৈধ আয়ের সম্পদ গড়ার প্রবণতা। সাম্প্রতিক ছেলের ছাগল কাণ্ডের ফাঁস হয়েছে শুল্ক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য। এই নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। উচ্চপদস্থ আরেক কর্মকর্তা এনবিআর এর প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব নিয়ে গণমাধ্যমের প্রতিবাদে প্রকাশের পর থেকেই সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি আবার সামনে উঠে এসেছে। বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি 5 বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। এতে বলা হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি 5 বছর অন্তর প্রদর্শিত সম্পত্তির হ্রাস বৃদ্ধি ও হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করেন। প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছ থেকে অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বীমা পলিসি এবং 50,000 বা ততোধিক মূল্যের অলংকার রসিদ সহ স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দেবে। কিন্তু 45 বছর আগেও আইনটি মানছে না অধিকাংশ সরকারি চাকরিজীবী। আর সম্পদের হিসাব অন্য জিনিস। কিভাবে কোন উৎস থেকে সম্পদ বাড়লো তার তদারক করা এনবিআর এর কাজ নয়। সুতরাং দুই জিনিস, উদ্দেশ্য আলাদা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 17 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের সময় দুর্নীতি বন্ধে সরকারি কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দেন। এগুলোর মধ্যে দুর্নীতি প্রতিরোধে কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রীর অনুশাসনের পর সম্পদ বিবরণী দখলের, স্থাবর সম্পত্তির অর্জন বা বিক্রির নিয়ম মানতে সব মন্ত্রণালয় 2021 সালে 24 জুন চিঠি দেয় জনপ্রশাসনের মন্ত্রণালয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই বিষয়ে বলেন, সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়া এবং প্রতি বছর সেটা হালনাগাদ করার কথা। আমাদের দেশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা, অবৈধ অর্থ সম্পদ মালিকানা এসবের অন্যতম কারণ হচ্ছে আইনের প্রয়োগ নেই। এখন সেসব বিধিমালা আছে যেসব মানা হয় না, যারা করে না তাদের জবাবদিহি নিশ্চিত করা হয় না। সেই কারণে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। তবে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন বলেছেন, আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র তো আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ সাইয়েদুল হক সুমন। তিনি বলেন, আমি থানায় জিডি করার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। শেরে বাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করে বলেন, গত 27 জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক 2টার সময় আমার নির্বাচনী এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে
আমাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন। তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি বলে ব্যারিস্টার সুমন এই তথ্য জানান। বৃষ্টির মৌসুম শুরুর প্রথমে রেকর্ড বৃষ্টিতে ভারতের রাজধানী অঞ্চল দিল্লির বহু নিচু এলাকা ডুবে গেছে এবং অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিল্লিতে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। একদিন নগরীতে 228.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি 1936 সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি রং ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। শুক্রবার সকাল থেকে ভারতের টেলিভিশনের জনমগ্ন বান্দ্রার পাশগুলোতে যানবাহন আটকে থাকা ও ডুবে যাওয়া সড়কগুলো দিয়ে লোকজনের পানি ভেঙে এগিয়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিজনিত কারণে ঘটা মৃত্যুর খবর আসা শুরু হয়। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নগরীর গুরুত্বপূর্ণ আন্ডারপাস, প্রগতি ময়দান, টানেলে প্লাবিত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টির মৌসুমে শুরু হওয়ার আগে থেকে তাপদাহ দগ্ধ হচ্ছিল দিল্লি। এক পর্যায়ে নগরীর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। এই তাপদাহে বহু মানুষের মৃত্যু হওয়ার পর শুক্রবার থেকে নগর জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। এতে তাপমাত্রা নেমে গরম থেকে স্বস্তি মিললেও অতি বৃষ্টিতে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। জলাবদ্ধতায় জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমী বায়ু প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে ওঠে প্রায় 650 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম একদিনেই 1/3 বৃষ্টি হয়ে গেছে।